আমি কই থাকবো? আমি সংসদ ভবনের সামনে বসেছিলাম, ও জানে যে আমি রাস্তায় আছি, শুধু রাতটুকু আমাকে থাকতে দেন। ও আসে নাই। আমার প্রথম বিয়ে হয়েছিল পারিবারিকভাবে। 3 বছর সংসার করার পরে কোনোভাবে আমার সংসারটা ভেঙে যায়। তো তারপরে হচ্ছে আমার বোনের দেবরের সাথে কথাবার্তা বলে আর কি ওইরকমভাবে প্রেমটা হয়ে যায়। তো প্রেম হওয়ার পরে এক পর্যায়ে হচ্ছে আমরা বিয়ে করি। বিয়ে করে হচ্ছে ফ্যামিলিগতভাবে বিয়ে করেছিলেন না নাকি? না না, একটু প্রেম করে বিয়ে করেছিলাম। কাউকে না জেনে বিয়ে করে হচ্ছে আমরা ঢাকা চলে আসি। ওর বাবা ফ্যামিলি দিকেও জানতো না, মানে আমার হাজবেন্ডের ফ্যামিলি দিকেও জানতো না যে আমার সাথে ওর বিয়ে হয়েছে। ঢাকায় চলে আসার পর 1 বছর হচ্ছে ঢাকায় থাকি, অনেক কষ্ট করে থাকি, যেহেতু তখন আমার হাজবেন্ড জব করতো না, তখন স্টুডেন্ট ছিল। তো ও টিউশনি করতো আর আমি আমার মার কাছ থেকে টাকা পয়সা আইনা চলতাম। তো অনেক কষ্ট করে হচ্ছে আমরা জীবনযাপন শুরু করি। ওর ওই রকম টাকা পয়সাও ছিল না যে ও আমাকে ভালোভাবে খাওয়াতেও পারতো না। এমনও দিন গেছে আমি সকালে খাইলে দুপুরে খাইতে পারতাম না। তো হুট করে আমার হাজবেন্ড জব পেয়ে যায়। তো ওই জবটা ভাইবা দিতে যাবে, ওর কাছে টাকা ছিল না। তো আমি টাকা জোগাড় করে ওকে আমি ড্রেস কিনে দেই। ওই ড্রেস পরে হচ্ছে ও ভাইবা দিতে যায়। এক সময় ওর চাকরি জয়েন হবে, ও আমাকে ডিসেম্বরে হচ্ছে পাঠিয়ে দেয় বাড়িতে, যে তুমি চলে যাও, আমার চাকরিটা হয়ে যাবে, যে চাকরি জয়েন হলে তোমাকে আমাদের বাড়িতে নেব। তো আমাকে এই কথা বলে হচ্ছে বাড়ি পাঠিয়ে দেয়। তো বাড়িতে গেলাম, ও চাকরি পাওয়ার পরে হচ্ছে আমাকে হচ্ছে বাড়িতে নেয় 1 মাস পরে। তার গ্রামের বাড়িতে নিয়ে যায়? হ্যাঁ, গ্রামের বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হচ্ছে ভালোই ছিল, ভালোই চলতেছি ফিরতেছি। তখন আমি বাড়িতেই ছিলাম, ও যাইতো 15 দিন পর পর। উনি ঢাকায় থেকে জব করতো? হ্যাঁ হ্যাঁ, ঢাকা থেকে জব করতো। তো 15 দিন পর পর যাইতো, 22 দিন পর পর যাইতো। ভালো ভালো জীবনযাপন করতেছি। তো এর মাঝে হুট করে ফোন দেখে না মানুষ, যে ফোন দেখি, আমি দেখি যে ও একটা মেয়ের সাথে গাল থেকে হচ্ছে ছবি তুলছে। তখন আমি ওকে জিজ্ঞেস করি যে এটা কে? ও তখন আমার হাত থেকে ফোনটা টানতে নিয়ে ডিলিট করে দেয়। তো ওই পর্ব শেষ, মানে ও তখন আর আমি অতটা গুরুত্ব দিইনি। তো ভালোভাবে সংসার করতেছি। এরপরে আমি প্রেগনেন্ট হই, 3 মাস। ঢাকা থেকে বাড়িতে আসে ও, আর আমি ঘরে বসে আছি। তার ফোন আসতেছে বারবার, ও ফোন ধরে না। ফোন হাতে নিয়ে আমি হ্যালো বলছি, পরে মেয়েটা ফোনটা কেটে দিচ্ছে। পরে আবার ফোন দিছে, আমার হাজবেন্ডে দিয়ে ফোন ধরাইছি যে তুমি কথা বলো। পরে কথা বলতেছে। ওই পাশ থেকে বলছি যে কে ফোন ধরছিল? তোমার ভাবি? তুমি কাকে দা ফোন ধরাইছো? আমি শুনতে পাচ্ছি এগুলা। তুমি কাকে দা ফোন ধরাইছো? তোমার না আজকে দেখা করার কথা আমার সাথে? পরে আমি আর হাত থেকে ফোনটা নিয়ে গেছি, নিয়ে বলছি যে আপু আপনারা ফোন দিয়েন না, আমার সংসারটা ভাঙেন না, আমার বাচ্চা হবে। তো মেয়েটা রেখে দিছে। তো আমি ভাবছি যে রেখে দিছে তখন ঠিকঠাক, মানে ঠিকঠাক হয়ে গেছে। ও মাপটাপ চাইছে যে আমি এরকম আর করবো না, ভালো হয়ে যাব। তো এইভাবে আমার বেবিটা হয়, ছেলে হয় প্রথম। ভালো জীবনযাপন করতেছিলাম। কিন্তু এর মাঝে ও হচ্ছে টাচ ফোন ইউজ করে না, ও ছোট একটা বাটন ফোন ইউজ করে। ও যে ধরা খাওয়ার পরে তারপর থেকে ও টাচ ফোন ইউজ করে নাই। এর মাঝে ভালো জীবনযাপন করতেছিলাম। তো ছেলেটার বয়স হচ্ছে 2 বছর হয়। এর মধ্যে সবকিছু ঠিকঠাক? ঠিকঠাক, ভালো ঠিকঠাক, আচ্ছা, মানে ওইরকম কোনো কিছু না, ভালো। আমি কোনো কিছু বুঝতে পারি নাই তখন। তো ও শহরে থাকতো, আমি গ্রামে থাকতাম। ঢাকাতে গিয়ে ও কি করছে না করছে সেটা ধর আমি জানি না যে ও কি করতেছে। যতদূর দেখতাম ঠিকঠাক ভালোই ছিল, ও ভালোভাবে যাইতো, ভালো ব্যবহার করতো। আমি তো ওইটা নিয়েই সন্তুষ্ট থাকতাম যে না, ভালোই, আমার হাজবেন্ড ভালো হয়ে গেছে। তো তারপর একদিন হঠাৎ করে সন্ধ্যার পরে ও হচ্ছে আমাকে ফোনে বকতেছে, ওরা ধরা বকা, মানে আমি বুঝতেছি না, মানে একটা নেশাখোর যেভাবে বকাবকি করে ওই রকম বকতেছে, কোনো কারণ ছাড়া আমাকে বকতেছে। পরে বলছে তুমি ভিডিও ফোন দাও, কি হয়েছে তোমার? এখন দেখি ওর বন্ধু বান্ধব নিয়ে ও হচ্ছে খাচ্ছে। তো ও তো নেশার করে, ও তো ফোন দিয়ে ফেলছে আমাকে, ও তো বুঝতে পারে না যে ফোন দিলে এরকম হবে। তো দেখি যে ওর বন্ধু বান্ধব নিয়ে খাচ্ছে। তো আমি তখন কান্না করে দিচ্ছি যে আমার এইগুলো বলতেছে, আবার খাচ্ছে, এটা তো আমি বাপের জন্য আমি কখনো দেখি নাই। পরে আবার বাড়িতে আসলো, কথাগুলো আমি উঠাই যে তুমি আমাকে নিয়ে যাও। ও আমাকে নিবে না, কোনোভাবেই নিবে না। তারপরে হচ্ছে নিয়ে গেল না। তারপরে আমি এক পর্যায়ে হচ্ছে জোর করে যাই ঢাকা। হ্যাঁ, তো ঢাকা যাওয়ার পরে হচ্ছে 1 সপ্তাহ ভালো ছিলাম। তারপর থেকে ও খায়া 12টা 1টা আসতো প্রতিদিন, এরকম করতো। আবার সকালে হচ্ছে আমার কাছে ক্ষমা চাইতো যে আমি এরকম করবো না, এগুলো আর কারোর কাছে বইলো না, মানুষ আমার হানি করো না, আমি এগুলো করবো না, আমি ভালো হয়ে যাবো। আবারও একদিন পরে আবার খেয়ে আসতো। এই যে রাত্রে খেয়ে আসতো, সকালে পা ধরে মাপ চাইতো যে আমি আর এরকম করবো না। তো এইভাবে জীবনযাপন করতেছিলাম ঢাকায় 1-1.5 বছর এইভাবে কাটাইলাম। এমন দিন গেছে রাত 2টা 3টা ফজরের সময় আসতো। ও আমাকে বলে যাইতো যে আজকে আমি আসতে পারবো না, আজকে তো বাইরে কাজ আছে, আসতে লেট হবে। তো টাকার জন্য কাজ করতে যাব, বউ কি বাধা দেব? কখনোই বাধা দেব না। তো
ও গেত আর আসতো না বাসায়। আমি তো মনে করছি কাজে গেছে টাকার জন্য। তখন ও খেয়ে হোটেলে থাকতো। এই বিষয়গুলো আমি জানতে পারি নাই। তো এটা রেগুলার করতো। এক চাকরিজীবী, সে প্রতিবাদী কাজ করে, এটা কেমন চাকরি করে ও? আমার এটা ডাউট হয়েছে। তখন আমি খোঁজ খবর নেই। ও অফিস থেকে বের হয়েই 5টার সময় বের হয়ে ও গেতো বাড়ি খাওয়ার জন্য। তো বাড়ি থেকে আমার ফোন দিত, কারণ আমি অফিসে, আমার তো লেট হইতেছে আসতে, একটা কাজও আছে, কাজ করতে হবে, এত টাকা পাবো, তাহলে কাজটা করে আসি, ভালোভাবে চলতে পারবো। আমাকে এগুলো বলতো। বলার পর তো ওই যে আমি বাচ্চা কাচ্চা নিয়ে বসে থাকতাম, বলতাম, আমার ছেলে বলতো, মা বাবা আসে না কেন? বাবা তো আমি দেখি না, বাবা আসে না কেন? আমি বলতাম, বাবা কাজে গেছে। এইভাবে প্রতিদিন, একদিনও বাদ না। এই 2টা বাচ্চা নিয়ে আমি একা থাকছি বাসায়, ভয়ও লাগছে। এমনও দিন গেছে ও 22 দিন বাসায় ফিরে না, এই কাজের কথা বলে বলে 22 দিন টানা আপনি ঢাকা শহরে বাচ্চা দুটো নিয়ে একা? একা থাকতাম আমি। আমার হাজবেন্ড আমি কাছে পাই নাই, ও আসতো না, ও বাচ্চার কোনো কেউ খোঁজ খবর নিত না। শুধু ওই যে বাজারটা তো করে দিত, কিছু টাকা ধরে দিয়ে চলে যেত। পরে হচ্ছে আমি একদিন ওরে বলছি যে তুমি এরকম করো, তোমার কাজ করা লাগবে না, আমার টাকা লাগবে না, আমার টাকাতে কি করবো, তুমি বাচ্চা কাছে সময় দিচ্ছ না। তো ওর আমি এই কথা বললাম কেন, রাগারাগি করে বেরিয়ে যেত বাসা থেকে, বেরিয়ে যায়। ও আর ওই দিন হচ্ছে সারা রাত থাকে নাই, সারা রাত থাকে নাই। ও হচ্ছে 2টার সময় বাসায় আসছে, বাসায় এসে প্রচুর খেয়ে আসছে, মানে ও দাঁড়ানোর অবস্থায় নাই। ওরে আমি কিছু বলতে গেলাম যে তুমি এখন তাহলে আসছো কেন, আসার দরকার নাই, তুমি নেশা করে আসছো, বাচ্চা কাচ্চা দেখতেছে, এগুলো তুমি বাচ্চা কাচ্চা দেখাইতেছো। এগুলো বাসার সঙ্গে সঙ্গে আমাকে মারধর করতো, শুধু একবার না কয়েকবার আমাকে মারছে। এইরকমও করে আসতো আর আমাকে মারতো, রেগুলার করতো। যে ভাড়াটি আসে যে আপনারা এরকম সিনকেট করতেছেন, বাসা ছেড়ে দেন, বাসা থাকতে হবে না। তো এক পর্যায়ে হচ্ছে বাসা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে হচ্ছে অন্য বাসায় উঠলাম। তো ওঠার পরে সেম কাজ, তার থেকে বেশি এইভাবে খেয়ে আসতো রাত 2টা 3টা। আমি কিছু মানে দরজা খোলার সঙ্গে সঙ্গে মারধর করতো। তো ওর বাবা মাকে আমি ফোন দিয়ে বলতাম, এরা তাও বিশ্বাস করে না। বলি যে না, বিশ্বাস যেহেতু করে না, ওকে আমি দেখাবো, বাবা মাকে দেখাবো, প্রমাণ দেখাবো। তো আমি ওকে হচ্ছে হোটেলে গিয়ে মেয়ে সহ ধরি, আর থানার লোকজন নিয়ে ধরি, বাবা মার সাথে নিয়ে থানাতে নিয়ে যাওয়ার পরে হচ্ছে আর কলিকরে ফোন দেয়, আর কলিক আসা বোঝায় আমাকে যে ভাবি এরকম করেন না, বাচ্চা কাচ্চা আছে যেহেতু, এইবার মতো মাফ করে দেন, আর এরকম করবে না। অনেকেই বোঝায়, এবং কি সবাই আমাকে বোঝায় যে এরকম করেন না, মামলা টামলা দিয়েন না, ও ভালো হয়ে যাবে। তো আমি ওখান থেকে লিখিত দিয়ে হচ্ছে ওকে আমি বাড়িতে নিয়ে যাই, মুচলেকা দিয়ে। হ্যাঁ, মুচলেকা দিয়ে নিয়ে যাই বাড়িতে। একদিন পরে হচ্ছে ও সেম কাজ করে, রাত ভরে আসে, এটা না আমি কথা কাটাকাটি করে ও আমাকে মারে আমার এই যে হাতটা ভেঙে ফেলে। এখানে আমি 1 মাস ভুগছি হাতটা নিয়ে। ও যে মাইরে বাসা থেকে বেরিয়ে গেছে, ও আর বাসায় আসে না। তখন আমার ওই যে যখন মারছে, তখন তো আমি হসপিটালে ছিলাম, ওর ফোনে পাচ্ছি না, ওর ফোন দিচ্ছে, ওর ফোনে পাচ্ছি না, ফোন বন্ধ, ব্লক করে ফেলছে আমাকে। পরে ও যে আসে নাই, পরে বাড়িওয়ালাকে বলছে যে আমি ওকে ডিভোর্স দিয়ে দিছি, আমি আর বাসায় থাকবো না, বাসা ছেড়ে দেবো। তখন এক পর্যায়ে হচ্ছে আমি মামলা করি, নারী তো মামলা করি। ঢাকা থেকে হচ্ছে বাবা মার কাছে চলে আসছি, তার সাথে কোনো যোগাযোগ হয় নাই। এবং আমি চাইছিলাম যে থাক, মামলা করছি, কয়দিন হয়েছে, আমি সমাধান হয়ে যাই, মামলাটা উঠায় নেব। আমার 2টা বাচ্চা নিয়ে আমি সাথে দেখা করতে আসছি। ওর ফ্রেন্ডে বলছি যে আমার একটু দেখা করাই দেন, একটু কথা বলাই দেন। এই জন্য আমি টাকা আসছি ওর সাথে দেখা করার জন্য। ও আমার সাথে দেখা করে নাই, এমনকি আমি কই রাখবো, আমার ঢাকা কোনো আত্মীয় স্বজন নাই। আমি রাস্তায় ছিলাম। রাস্তায় ছিলেন মানে? রাস্তায় ছিলাম, 2টা বাচ্চা আমি কই থাকবো? ও জানে যে আমি রাস্তায় আছি, আমি সংসদ ভবনের সামনে বসেছিলাম। ও জানে, ওর ফ্রেন্ডে বলছি যে ভাইয়া আমি কোথাও বাসা পাইনি, আমি কারোর কাছে যেতে পারি না, একটু আর আসতে বলেন, আমাকে না নেই, শুধু রাতটুকু আমাকে থাকতে দেন। ও আসে নাই। আমার ছেলে মেয়ে খুব কষ্ট করছে শীতের মধ্যে। আমি কোনো হুঁশ না পাই, পরে আমি সকালবেলা আমি বাসায় চলে যাই। আপনি কি এখনো চান তার সাথে সংসার করতে? অবশ্যই চাই, যেহেতু আমার 2টা বাচ্চা আছে।
উনি তো বলছে উনি ডিভোর্স দিয়েছে, আপনি ডিভোর্সের কাগজ পেয়েছেন? না, আমি ডিভোর্সের কাগজ এখনো হাতে পাইনি, কিন্তু ওইটা মুখে বলতেছে ওরা, ওর বাড়ির লোক এগুলো বলছে, জানাইছি, ওরা কোনোভাবেই মানবে না। কয় আমার ছেলে না খাবো না, আমরা কি করবো? কয় ও আইনেতে গেছে, আইনেতে যা হয় তাই হবে, আমার এগুলো বলে। আমার হাজবেন্ডের উদ্দেশ্যে আমি বলি যে আমাকে তো ঠকাইছে, একদিন ওর ঠকতে হবে। দুটা বাচ্চার কথা যেহেতু ভাবলো না, কিছু না, কোনো যোগাযোগ না। এবং আমার মেসেজ পাঠাইছি, ছেলেদের মেয়েদের ছবি পাঠাইছি, ও এইগুলো দেখে ব্লক করে ফেলছে। 4 মাস ধরে আমি আসছি, একটা কথা আমার সাথে কেউ বলে না। দুটা বাচ্চা কিভাবে আছে, কেমনে আছে। আপনি এখনো চান তার সাথে সংসারটা করতে? আমি এখনো চাই যে আমাদের বাচ্চা আছে, দুটা বাচ্চা ভবিষ্যৎ কি। যাকে নিয়ে কথা হচ্ছে, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরাও চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করবার জন্য। যে পরিস্থিতির কথা শুনছি, ব্যাপারটা সত্যি এমন হয়ে থাকলে খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক। আমরা আশা করব যে বাংলাদেশের আইন মোতাবেক যেটা করা উচিত সেটা আপনি করবেন। আর আপনি ডিভোর্স দেওয়ার অধিকার অবশ্যই রাখেন, এবং আপনার বাচ্চার ভরণ পোষণ এবং এটার একটা সঠিক সমাধান করবেন, যাতে করে আপনার বাচ্চা এবং আপনার স্ত্রীর ভবিষ্যৎ সুন্দর হয়। আমাদের অতিথির উদ্দেশ্যে যেটা বলতে চাই, ভুল তো অবশ্যই আপনি করেছেন। আপনার পূর্বের যে স্বামী যাকে আপনি ডিভোর্স দিয়েছেন, সেখানে আপনি সম্ভবত ভালো ছিলেন, তারপরও তাকে আপনি ডিভোর্স দিয়েছেন। ঠিক কেন, কি কারণে তাকে ডিভোর্স দিয়েছেন এবং কোন পরিস্থিতিতে আপনার বর্তমান স্বামীর সাথে প্রেম হয়েছে, এই ব্যাপারটা একটু ধোঁয়াশা রয়েই গেল। তো এমনও হতে পারে সেটারই একটা প্রায়শ্চিত্ত আপনাকে এখন করতে হচ্ছে। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।